পার্থিব সব কিছুর পিছনে বিজেপির জুজু দেখা এখন টিএমসি নেতাদের একটা বদভ্যাসে পরিণত হয়েছে। গতকাল টেলিভিশনে দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা সাংবাদিক বৈঠক করছেন। তার মুখটা অন্য দিনের তুলনায় অনেকখানি ম্লান, ভয়ে না ক্লান্তিতে তা আমি বলতে পারবো না, কিন্তু দেখলাম তিনি একটা দিকে একটা কথা ইঙ্গিত করলেন, সেটা সম্পূর্ণ উড়িয়ে দেওয়ার মতো নয়। তিনি বললেন বিজেপি নাকি এই জুডিশিয়াল অফিসারদের ব্যবহার করে এই এত 60 লক্ষ বিচারাধীন কেসের ডিসপোজাল ইচ্ছে করে বিলম্বিত করে দিচ্ছে, যাতে যথাসময়ে পশ্চিমবঙ্গে ভোট না হয়। দেখুন, অভিযোগটা হাস্যকর, কিন্তু ইঙ্গিতটা অর্থবহ। অভিযোগটা হাস্যকর তার কারণ, এই যে বিচারকরা এখন অহরাত্র সুপ্রিম কোর্টের ঠেলায় পড়ে এবং নিজেদের বিচার মাথায় তুলে রেখে এই ঝাড়াই বাছাইয়ের কাজ করছেন বিচারাধীন অসংখ্য কেসের, তাদের নিয়োগ করেছে কলকাতা হাইকোর্ট। আরও সহজভাবে বলতে গেলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। এছাড়া আরও 100 জন বিচারক আসছেন ওড়িশা থেকে, আর 100 জন আসছেন ঝাড়খণ্ড থেকে। সেটাও তারা আসছেন প্রধানত ওড়িশার হাইকোর্টের প্রধান বিচারপতি তাদের নমিনেট করেছেন, একই কথা প্রযোজ্য ঝাড়খণ্ডের প্রধান বিচারপতির ক্ষেত্রে। এখন কেউ যদি এই কথা বলার চেষ্টা করে যে বিজেপি এই জাজেদের প্রভাবিত করে বা তাদের বিজেপির অঙ্গুলি হেলনে এরা প্রক্রিয়াটাকে বিলম্বিত করে দিচ্ছেন, সেটা যেমন দুর্ভাগ্যজনক তেমনি দায়িত্বজ্ঞানহীন আর সর্বোপরি একেবারে ভূতগ্রস্ত আচরণের সমতুল্য। আমি তাই বিজেপি প্রসঙ্গটাকে এড়িয়ে যাচ্ছি। এমন দিন আসতে চলেছে হয়তো ভোটের আগে, যখন তৃণমূল নেতারা বলবেন তাদের কোষ্ঠকাঠিন্য হচ্ছে বিজেপির চক্রান্তে, তাদের গৃহে অশান্তি যে হচ্ছে সেটাও বিজেপির চক্রান্তে, এবং আরও যা কিছু পার্থিব অসুবিধের মুখোমুখি তারা হবেন, সব কিছুর জন্য বিজেপিকে দায়ী করাটা তারা অভ্যেস করে ফেলেছেন। আগামী দিনে আরও ট্রিভিয়াল ইস্যুতেও বিজেপিকে কাঠগড়ায় তুলবেন, সে তুলুন। কিন্তু প্রশ্নটা হলো, আজকে যে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, অর্থাৎ 60 লক্ষ কেস ওই লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপড কেস, এগুলোর নিরসন করার জন্য শয়ে বিচারককে নিজেদের কাজ ফেলে ঝাড়াই বাছাই করতে হচ্ছে, তার জন্য বিজেপি কিন্তু দায়ী নয়। ইনফ্যাক্ট তৃণমূল কংগ্রেস ছাড়া এই দায়িত্ব আর কারুর ক্ষেত্রে আপনি তাদের গায়ে আরোপ করতে পারবেন না। কেন, সেটা একটু ঠান্ডা মাথায় বোঝা দরকার। প্রথম কথা হলো, এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে এত হই হট্টগোল গোটা রাজ্য জুড়ে, তারপরে ঘন ঘন সুপ্রিম কোর্টে যাওয়া, এবং শেষ পর্যন্ত এমন একটা পরিস্থিতি তৈরি করা যেখানে প্রধান বিচারপতি এবং তার সঙ্গী 2 বিচারপতির মনে হয়েছে যে পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে নির্বাচন কমিশন এবং সরকার পারস্পরিক বিশ্বাসের জায়গাটাই হারিয়ে ফেলেছে। অতএব এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে
যে বকেয়া কাজটা আছে সেটা নির্বাচন কমিশনের করার দরকার নেই, আমরা এই দায়িত্বটা সম্পূর্ণভাবে আমাদের জুডিশিয়াল অফিসারদের হাতে তুলে দিচ্ছি। এই পরিস্থিতির সৃষ্টি হতো না যদি না সুপ্রিম কোর্টে গিয়ে এভরি অল্টারনেট ডে কপিল সিব্বাল, মনু সিংভি, দিওয়ান ইত্যাদিদের ব্যাটারি অফ লয়ার্স এই বাংলার এসআইআর নিয়ে বারে 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 লেবু কচলাতে কচলাতে সেটাকে তেতো করে ফেলতেন। দ্বিতীয় কারণ কেন হলো না, এই যে ডিসপোজাল অফ কেস এত অসংখ্য মানুষের ক্ষেত্রে বকেয়া রয়ে গেল, তার কারণটা কি? দেখুন, নির্বাচন কমিশনের স্ট্রিক্ট গাইডলাইন ছিল যে হিয়ারিং শেষ হবে আর যিনি হিয়ারিংয়ে এসছেন তার দেওয়া কাগজপত্র সঙ্গে সঙ্গে আপলোড করে দেওয়া হবে। 1 কোটি কত 30 না 40 লক্ষ লোককে নির্বাচন কমিশন লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপড কেসের ক্ষেত্রে ডেকেছিল। তাদের মধ্যে 50%-এর কেস কিন্তু ডিসপোজ অফ হয়ে গেছে এবং তাতে দেখা গেল মাত্র 6 লক্ষ ভোটার, ওই 58 লাখ এএসডিডি ক্যাটেগরি বাদ দিলে বাদ পড়েছেন। অতএব এই ফিগারটাও মোটেই ভীতিদায়ক কিছু নয় এবং এই ফিগারটা দেখে কেউ যদি চেঁচামেচি করে তাহলে সেটা তার সমস্যা, কিন্তু তাতে চিড়ে ভিজবে না। তাহলে 60 লক্ষ লোকের কেস বকেয়া থেকে গেল কেন? এর পিছনে টিএমসির সরকার এবং দলের একটা গোপন পরিকল্পিত চক্রান্ত ছিল। সেটা এইরকম, নবান্ন থেকে পরিষ্কার করে জেলা শাসক, ইআরও এবং এইআরওদের কাছে নির্দেশ গিয়েছিল, খবরদার তোমরা হিয়ারিংয়ের সঙ্গে সঙ্গে ডকুমেন্ট আপলোড করবে না, তোমরা ওয়েট করো, আমরা যখন নির্দেশ দেব একমাত্র তখনই করবে। 14 তারিখ ছিল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন। নবান্ন তাদের নির্দেশ দিল একেবারে শেষ মুহূর্তে, অর্থাৎ 13 তারিখে পারলে তোমরা ডকুমেন্টগুলো আপলোড করো। শেষ মুহূর্তের নির্দেশ পেয়ে সমস্ত ডকুমেন্ট তারা আপলোড করে উঠতেই পারেননি। কেন এটা করা হয়েছিল? কেননা ঠান্ডা মাথায় মমতা বন্দ্যোপাধ্যায় ও তার পরামর্শদাতারা ভেবেছিলেন যে একেবারে শেষ মুহূর্তে যদি ডকুমেন্টগুলো আপলোডেড হয়, তার মধ্যে যত জালি ডকুমেন্টই থাকুন না কেন, 14 তারিখ যেহেতু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন, অতএব নির্বাচন কমিশনের বাপের সাধ্য হবে না যে সেই ডকুমেন্টগুলোর অথেন্টিসিটি যাচাই করে দেখার। অর্থাৎ দে ওয়ান্টেড টু প্লে এ গ্যাম্বল। আর আজকে নিজেদের তৈরি করা, যাকে বলে ওই আর কি, সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা, নিজেদের তৈরি গাড্ডায় এখন বুমেরাং হয়ে ফিরে এসেছে। যেই সুপ্রিম কোর্টে গিয়ে বারবার বারবার রাজ্য সরকার এবং দলের পক্ষ থেকে বলা হলো এইটা করা হচ্ছে না, ওটা করা হচ্ছে না, ওটা করা হচ্ছে না, তখন সুপ্রিম কোর্ট যে এই দায়িত্বটা জুডিশিয়ারির হাতে ছেড়ে দেবে, এটা তারা কল্পনাও করতে পারেননি। দিস ইজ দ্য ট্রুথ অ্যান্ড নাথিং বাট দ্য ট্রুথ। আর একবার যখন জুডিশিয়াল অফিসারদের কাছে চলে এলো, এবং যেহেতু অত সহজে এইআরও বা ইআরও বা ডিইওদের আপনি বসে রাখতে পারেন, কিন্তু বিচারকদের ক্ষেত্রে সে কাজ করতে গেলে হিতে বিপরীত হতে পারে। অতএব তৃণমূল এই কাজটায়
হয়তো দু চারটে বিচ্ছিন্ন কেসে সাকসেসফুল হলেও হতে পারে, সার্বিকভাবে সাকসেসফুল হওয়ার কোনো চান্সই নেই। এবার গেল এই বিচারকরা কতজন এ পর্যন্ত নিযুক্ত হয়েছেন। যেদিনকে সর্বশেষ শুনানি হয়েছিল তার আগের দিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জানিয়েছিলেন যে তারা 250 জন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ এবং ডিস্ট্রিক্ট জাজকে অ্যাপয়েন্ট করেছেন। কিন্তু এই 250 জনকে দিয়ে যদি কাজটা শেষ করতে হয় তাহলে অন্তত 80 দিন সময় লাগবে। ঠিক তার পরের দিন সুপ্রিম কোর্ট তাদের অর্ডারটা কিছুটা অ্যামেন্ড করে বলেন যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ইচ্ছে করলে 3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন সিভিল জাজেদেরও নিয়োগ করতে পারেন এবং পার্শ্ববর্তী রাজ্য বিশেষ করে ঝাড়খণ্ড, ওড়িশা এদের কাছ থেকে বিচারপতি চাইতে পারেন এখানকার বাংলার কাজটা আরেকটু সহজতর করে দেওয়ার জন্য। এবং আপনাদের স্মরণে আছে সূর্যকান্ত বলেছিলেন এক সময় বিহার, বাংলা, ওড়িশা, ঝাড়খণ্ড সবই একটা বড় বেঙ্গলি প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত ছিল। অতএব ঝাড়খণ্ড অথবা ওড়িশায় এমন অনেক বিচারককে খুঁজে পাওয়া যাবে যারা বাংলা জানেন এবং বাংলা ভাষায় স্বচ্ছন্দ। তারা কিন্তু এখনো পর্যন্ত এসে পৌঁছননি। 250 জন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ এবং ডিস্ট্রিক্ট জাজ অ্যাপয়েন্টেড হওয়ার পরে এবং সুপ্রিম কোর্ট ক্রাইটেরিয়াটা বদলে দেওয়ার পরে এই মুহূর্তে 505 জন সিভিল এবং ডিস্ট্রিক্ট অ্যাডিশনাল মিলে জাস্টিসের আইডি এবং পাসওয়ার্ড তৈরি করে দেওয়া হয়েছে। একজন দুজন নয়, 505 জন। এরপরে যদি 2 প্রতিবেশী রাজ্য থেকে 200 জন আসেন তাহলে সংখ্যাটা গিয়ে দাঁড়াবে 705-10 কাছাকাছি। এত মানুষ যদি একসঙ্গে এই কাজটা করেন তাহলে অযথা বিলম্ব হবে কেন? দেখুন, হতেও পারে, নাও হতে পারে। কেন বলছি এ কথা? সেটা হচ্ছে বিচারকরা যখন কোনো কিছু বিচার করেন তখন তারা দে লিভ নাথিং টু চান্স, এবং যতক্ষণ পর্যন্ত না তারা রীতিমতো কনভিন্সড হচ্ছেন ততক্ষণ তারা চট করে তাদের রায় জানাতে চান না। এবং যেহেতু এই 60 লক্ষের মধ্যে বহু মানুষের ক্ষেত্রে নানা রকম উল্টো পাল্টা সব নথিপত্র আপলোড করা হয়েছে যে পদে পদে এরা ঠোকর খাচ্ছেন। তার চেয়েও বড় কথা, একজন জাজ যখন কোনো কিছু বিচার করেন তখন যেটা তিনি এনশিওর করার চেষ্টা করেন সেটা হলো ইনোসেন্স মাস্ট নট সাফার। এইরকম একটা ছোট্ট ঘটনার কথা আপনাদের বলি। একজন বিচারক দেখলেন যে তাকে যে কনস্টিটিউয়েন্সির দায়িত্ব দেওয়া হয়েছে তাতে একটা এনুমারেশন ফর্মে ডিটেলসগুলো ছেলের আর ছবিটা মেয়ের। তিনি সেটাকে পাশে সরিয়ে রাখার মনস্থ করলেন। তারপর কিছু দূর এগোতে এগোতে তিনি দেখলেন একই ডিটেলস আছে, সেটা একটা মেয়ের আর ছবিটা হচ্ছে একজন ছেলের। তার বিচারকের কনসিয়েন্স থেকে মনে হলো যে তার মানে এরা দুজনেই জেনুইন ভোটার, কিন্তু ফর সাম গুফ আপ inadvertent error committed by somebody, এমনও হতে পারে যে ভোটাররা নিজেরাই ভুলটা করেছেন, বিএলওরা উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়ে দিয়েছেন, এই আর ওরা আপলোড করার সময় ভুল করেছেন। কোন স্তরে ভুল হয়েছে সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে
বিচারক কখনো এই দুটো কেসের ক্ষেত্রে তার রায় জানাবেন না যতক্ষণ পর্যন্ত না তিনি কনভিন্সড হবেন যে এটা ইনোসেন্ট নয়। এর ফলে কি হচ্ছে, যখন তারা ইসিআইকে জিজ্ঞেস করছেন, ইসিআই এর স্ট্যান্ডার্ড উত্তর হলো যে আপনারা যদি দেখেন যে মেয়ের ডিটেল ছেলের ছবি, ছেলের ডিটেল মেয়ের ছবি, তাহলে দুটোকেই বাদ দিয়ে দেবেন। এটা যদি কোনো ইয়ারও হতো, ইয়ারও হতেন, এমনকি ডিইও হতেন, তারা দিয়েও দিতেন। কিন্তু একজন বিচারপতিকে দিয়ে কাজ করানো যাবে না। দ্যাট ইজ হোয়ার দ্য প্রবলেম লাইজ। কেননা বিচারপতিদের শেষ পর্যন্ত কেন তারা যে সিদ্ধান্ত নিচ্ছেন সেটা কেন নিচ্ছেন, তার একটা সংক্ষিপ্ত স্পিকিং অর্ডার লিখিতভাবে লিখে দিতে হচ্ছে। প্রথমে ঠিক হয়েছিল 150টা ক্যারেক্টার পর্যন্ত তারা লিখতে পারবেন। পরে যখন তারা দলবদ্ধভাবে হাইকোর্টের কাছে দরবার করলেন যে প্রতিটা ক্ষেত্রে যদি 150টা ক্যারেক্টারের স্পিকিং অর্ডার লিখতে হয়, তাহলে প্রচুর সময় চলে যাবে। হাইকোর্টের প্রধান বিচারপতি জনাতির এক বিচারপতিকে দিয়ে যে কমিটি করেছেন, তপব্রত চক্রবর্তী, জাস্টিস অরিজিৎ ব্যানার্জি ইত্যাদি, তাঁরা গতকালই বৈঠক করে ঠিক করেছেন যে না বাবা, 150টা ক্যারেক্টার লেখার দরকার নেই, এটাকে নামিয়ে 75-এ আনা হোক, এবং তারপরে সেটাই হচ্ছে। ফলত সমস্যাটা হচ্ছে যে এমন একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে শেষ পর্যায়ের ঝাড়াই বাছাইয়ের কাজ চলছে, যেটা বাই ইটস ওন নেচার একটু ডিলেটরি। এবং যেহেতু এদের ক্ষেত্রে দলীয় চাপ বা সরকারি চাপ ইত্যাদি কাজ করা নয়, এবং যেহেতু ফর এভরি ডিসিশন টেকেন দ্য জাস্টিস হিমসেলফ ইজ রেসপন্সিবল, এবং তার স্বাক্ষর এবং কারণ লেখা হবে, তখন একজন জাজের পক্ষেও কোনো ঝুঁকি নেওয়া সম্ভব নয়। সুতরাং যা হবার তাই হচ্ছে। সুজয় পালের হিসেব অনুযায়ী 250 জন লোক যদি 50 লাখ করেন, প্রথম চিঠিতে তিনি 50 বলেছিলেন, তারপরে সেই সংখ্যাটা বেড়ে হয়েছে 60। 250 জনের যদি 80 দিন লাগে, তাহলে 500 জনের লাগার কথা কম করে 40 দিন, তাদের সঙ্গে আরও 70 জন অ্যাডেড হলে সেই দিনের ইয়েটা কমে যেতে পারে। কিন্তু আজকে মার্চ মাসের 2 তারিখ হয়ে গেল। ভোটার তালিকা প্রকাশে যদি বিলম্ব হতেই থাকে, তাহলে পরিস্থিতি কিন্তু খুব জটিল আকার ধারণ করতে বাধ্য। দেখুন, কাগজে কলমে আমরা সকলেই জানি যে মনোনয়ন প্রক্রিয়া শেষ হওয়ার আগে পর্যন্ত যে কোনো সময় যে কোনো বোনাফাইডি ভোটার তার নাম তোলার জন্য আবেদন করতে পারেন, এবং অনেক কেস আনডিসাইডেড রেখেই ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হয়ে যায়। কিন্তু সেটা এক ব্যাপার। আর ধরুন 60 লক্ষের মধ্যে 5 লক্ষ, 7 লক্ষ, 10 লক্ষ নামের ক্ষেত্রে চূড়ান্ত বিচার অমীমাংসিত থেকে যাচ্ছে, সেই অবস্থায় কি হবে? এর কোনো সদুত্তর আমার কাছেও নেই। আমি নির্বাচন কমিশনের অফিসিয়ালদের সঙ্গে কথা বলেছি, তাদের কাছেও নেই। এবং সুপ্রিম কোর্ট এই যে জুডিশিয়াল অফিসারদের উপর দায়িত্ব ছেড়ে দিয়েছেন,
তাদের রায় আবার ভেটেড হবে কিনা বাই সামবডি, সেই অংশটাও কিন্তু একটা গ্রে এরিয়া হয়ে তৈরি হয়ে আছে। এমন যদি হয় যে না, এই বিচারকরা যে সিদ্ধান্ত নেবেন সেটাই ফাইনাল, তাহলে বিচারকদের স্বভাবসিদ্ধভাবে তারা তাদের গতিতে সিদ্ধান্ত নেবেন। তাদের তো অন্য কোনো দায় নেই। সময়ে ভোট হবে কি হবে না, এবং তার জন্য ভুলভাল সিদ্ধান্ত নিয়ে স্পিকিং অর্ডার লিখে নিজেদের নাম নষ্ট করার ঝুঁকি তো তারা নেবেন না। ফলে প্রসেসটা বিলম্বিত হতে বাধ্য। এরপর আসবেন 200 জন বাইরের জাজ। আমি জানি না এই 200 জন জাজ যারা আসবেন তারা হয়তো আসবেন, কিন্তু জাজেস আর ভেরি সেন্সিটিভ এবং অসম্ভব স্ট্যাটাস কনসাস। তাদের কোথায় রাখা হবে, কি হবে তাদের লজিস্টিক্স, তাদের নিরাপত্তার ব্যবস্থা কি হবে, এবং এর জন্যে যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হবে, সেই অর্থের জোগান যেহেতু ইসিআই এর ঘাড়ে চাপিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট, ইসিআই কোথা থেকে এই টাকা পাবে, সব কিছুই কিন্তু এখনও জট পাকিয়ে আছে। ফলে 60 লক্ষ ভোটারের কেস সময় মতো মীমাংসিত হয়ে ভোট ঘোষণা হবে, এই সম্ভাবনাটা একটা মস্ত বড় প্রশ্নচিহ্নের মুখে পড়ে গেছে। অন্য কেউ হয়তো সেটা পরিষ্কার করে বলতে চাইছেন না, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বুদ্ধিমান আদারওয়াইজ। তিনি ঠিক জায়গায় সিঁদুরে মেঘের দেখা পেয়ে গেছেন। বিজেপিকে দায়ী করছেন সেটা তার স্বভাববশত, কিন্তু এমন একটা পরিস্থিতির সৃষ্টি হতে পারে যেখানে আম ছালা দুটোই চলে গেল। ভোট হলো কিন্তু তৃণমূল শাসনে হলো না, তখন তো সর্বনাশের মাথায় বাড়ি। তাই কি ঘটতে চলেছে? এই প্রশ্নটা উত্থাপন করেই আমি আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, নমস্কার।